পড়া কি শুরু করবো? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সামিয়া আফরোজ শান্তি। পরিবারের সবচেয়ে ঘনিষ্ঠ কন্যা হওয়ায় সবাই আদর করে আমাকে বাবু বলে ডাকে। ছোটবেলা থেকে আমি সবার কাছে অসম্ভব জেদি আর একরোখা একজন মেয়ে। যখন যেটা চাইছি সেটা পাইছি, হয় ভালোভাবে না হয় জেদ করে। 2020 সালে প্রথম যশোরে আসি আমার কলিজা রাইসার জন্ম উপলক্ষে। রাইসা হচ্ছে আমার বোন ও দুলাভাই রাফসানের প্রথম কন্যা। তখন আমি ক্লাস 7-এ পড়ি। তখন কোভিডের জন্য আপনারা জানেন সব স্কুল কলেজ বন্ধ থাকে। ভাইয়া বাগাসরায় চাকরি করতেন। বোন বাড়িতে একা থাকার জন্য আর তার একাকিত্বের সঙ্গী ও সাথে আমার এখানে থাকলে পড়াশোনা ভালো করতে পারবো, এইভাবে এখানে থেকে যাই। এভাবে এখান থেকে 2025 সালে এসএসসি পরীক্ষা দিই। একটা লম্বা সময় থাকার কারণে রাফসান ভাইয়ার সাথে যশোরের প্রায় সব জায়গায় ঘুরি। এতে আমার বোন কিছুটা সন্দেহপ্রবণ হয়ে ওঠে এবং আমাকে প্রায়ই খোঁচা মারা কথা বলে। রাফসান ভাইয়াও এটা নিয়ে তার স্ত্রীর উপর কোনো প্রতিবাদ করে না। এসএসসি পরীক্ষা শেষে আমি লালমনিরহাট নিজ বাড়িতে চলে আসি। পরে রংপুর বর্ডার গার্ড পাবলিক কলেজে ভর্তি হই। আমি নতুনভাবে নিজের পড়াশোনায় মনোযোগ দিই। এভাবে দিন চলতে থাকে। কিন্তু একদিকে রাইসার থেকে দূরে থাকার কষ্ট আর অন্যদিকে রাফসান ভাইকে নিয়ে আমার বোনের খোঁচা মারা কথা আমাকে মানসিকভাবে বিষণ্ণ করে তোলে। এতে আমি রেগে গিয়ে অনেক রকম আক্রমণাত্মক কার্যকলাপ করে ফেলি। আবার পরিবার থেকে এগুলো মিটাই দেয়। আমি বারবার করে অনুরোধ করি আমাকে যেন পরবর্তীতে না খেপানো হয়। এভাবে চলতে থাকে। 3 মার্চ সোমবার রাতে আমার বোন সাজেদা আফরোজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। ওই স্ট্যাটাসে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রেমের ভুল ত্রুটি তুলে ধরে। ওই পোস্টটি আমাকে খোঁচানোর জন্যই করা হয়। এটি পরে আমি ওই স্ট্যাটাসে রাগান্বিতভাবে দুটি মতামত তুলে ধরি। এরপর আমার সাথে রাফসান ভাইয়ের কিছু পারিবারিক ছবি সহ কিছু কুরুচিপূর্ণ তথ্য সীমা আক্তার ও প্রান্ত খান নামে দুটি ফেসবুক আইডি থেকে আমার পরিবার, সার্কেলের বন্ধু ও আত্মীয় স্বজনকে জানাই। আমার লক্ষ্য ছিল সাজেদা আফরোজকে জব্দ করা, যেন সে স্বামীকে নিয়ে বেশি অহংকার ও সন্দেহবশত কারণে আমাকে খোঁচা মারতে না পারে। ওই মেসেজগুলো নিজেদের মেসেঞ্জারে দেখে পরিচিত মানুষজন রাফসান ভাইকে অবহিত করে, কিন্তু ওই মেসেজ পরে আগন্তুক লোকদের কাছেও চলে যায়। পরে পরিবারের কাছে এসে জানতে পারি যে রাফসান ভাইয়ের কাছের ঘনিষ্ঠজনেরাই তার ক্ষতি করার জন্য সাংবাদিক নামধারী চোর চক্রের সাথে যোগ দেয়। এভাবে স্বদেশ বিচিত্রার সাংবাদিক আসিফ আকবর সেতু এবং সার্চ টুডে এর সাংবাদিক ও মনিরামপুর সেন্ট্রাল ক্লিনিকের ম্যানেজার নূর ইসলাম নাহিদের সাথে পরিচয় হয়। তারা আমার এই ছবিগুলো ব্যবহার করে রাফসান ভাইয়ের কাছ থেকে যে চাঁদা দাবি করে সেটা আমি বুঝতে পারিনি। আমাকে শুধু বোঝানো হয়েছে আমাদের কথা শুনলে রাফসান ও সাজেদা আফরোজ জব্দ হবে, আর না করলে রাফসান তোমার বিরুদ্ধে মানহানির মামলা করবে ও তোমাকে পয়জন ইনজেকশন দিয়ে পাগল করে দেবে। তারপর সেতু সাহায্য করার কথা বলে 1500 টাকা নেয়। রাফসান ভাইয়ের কাছ থেকে চাঁদা নিতে ব্যর্থ হয়ে আমাকে বিভিন্নভাবে বুঝিয়ে আমাকে দিয়ে হাতীবান্ধা থানায় জিডি করায়, আর সাথে আমাকে দিয়ে ভিডিও সাক্ষাৎকার দেওয়ার জন্য বারবার চাপ দিতে থাকে। এই ভিডিওতে কি কি বলবো সেই স্ক্রিপ্টও সেতু লিখে সাজিয়ে দেয়। আত্মহত্যার হুমকি দিয়ে আম্মুর ভিডিও বার্তা নেওয়ার প্ল্যানটাও তার দেয়া। পরে জানতে পারি এগুলো দেখিয়ে তারা রাফসান ভাইয়ের কাছে চাঁদার অ্যামাউন্টও বাড়িয়ে দেয়। আমার সরলতা ও পাগলামির সুযোগ নিয়ে তারা যে চাঁদাবাজির ব্যবসা করবে সেটা আমি তখন বুঝতে পারিনি। রাফসানকে আরো শক্তভাবে ধরার জন্য আমাকে বলে রাফসান যেন মিডিয়ার কাছে ক্ষমা চায় এমন ভিডিও ম্যানেজ করে দিতে, কিন্তু আমি এটা করি না। পরে আমার আর এক বোন সুরমাও এই চোর চক্রের ফাঁদে পড়ে, তাদের সাথে কাজ শুরু করে। ডাক্তার রাফসানের খ্যাতির প্রতি ঈর্ষান্বিত হয়ে তাকে সম্মানহানি করা ছিল তার প্রধান উদ্দেশ্য। সে তাদের কথা মতো সাজেদা আফরোজের কাছ থেকে অত্যন্ত সুকৌশলে কল রেকর্ডিং এর আগে পিছের কথা কাট করে 10 লাখ টাকার বিনিময়ে আমার মুখ বন্ধ করতে চায় এমন রেকর্ডিং সাজায়। আসল ঘটনা হলো সুরমা সাজেদা আফরোজকে বলে যে ওকে শান্ত করতে চাইলে তুই ওর পড়াশোনার জন্য 10 লাখ টাকা দে এবং তুই বারবার ক্ষমা চা, না হলে ও সুইসাইড করবে। এভাবে নানা কল রেকর্ডিং এর ফাঁদ তৈরি করে। পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে গেলে 13 মার্চ রাফসান ভাই তার পরিবার নিয়ে আমাদের বাড়িতে আসে। পরিবারের সকলের সাথে বসে আমার অবস্থা নিয়ে কথা বলে। পরে সিদ্ধান্ত হয় তারা আমাকে শান্ত করার জন্য আব্বু আম্মুর কাছে মাপ চায়। আমাকে ঠান্ডা করার জন্য তাদেরকে বকাঝকা ও মাপ চাওয়ার নাটক সাজায়। কিন্তু আমি পরে শুনি এটা আমার অন্য বোন সাইমা আফরোজ সুরমা চুরি করে ভিডিও করে সাংবাদিক নামধারী চোরদের কাছে দিয়ে দেয়, আর তারা সেটাকে মিথ্যাভাবে প্রচার করে।
সবকিছু মীমাংসা হওয়ার পর আমি শান্ত হয়ে যাই। পরের দিন জিডি তুলে নেব বলে। তারপর সে তো আমাকে ফোন দিয়ে আমার অবস্থা জানতে চাইলে আমি বলি যে আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে। আমি তাকে আমার এক চাচার সাথে কথা বলতে বললে মন খারাপ করে সে সেটাকে এড়িয়ে যেয়ে বলে যে আমি এখন কথা বলবো না। বিষয়টি আমার সিনিয়র ডিবিসি নিউজের সাকিরুল কবির রিটন ও এশিয়ান টেলিভিশনের হাসিবুর রহমান শামীম দেখবে এখন। উল্লেখ্য যে সে তো আমার সাথে কথা বলার সময় প্রায়ই রিটন নামের এক বড় সাংবাদিক তাদের সাথে আছে বলে জানাত। পরের দিন রাফসান ভাইয়ের একটা ফেক ভয়েস রেকর্ড পাঠায়। আম্মু সাথে সাথে বলে যে এটা রাফসানের গলা না, কিন্তু আমি অনেক পরে বুঝতে পারি যে সেটা ফেক। সেই ভয়েস রেকর্ডে আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলা হয়। রেকর্ডটি শুনে আমি রেগে ফেটে পড়ি। তারপর সেতু আমাকে বলে যে তোমাদের মীমাংসা হয়ে গেলেও রাফসান তোমার নামে এমন বাজে বাজে কথা ছড়াচ্ছে। সে আরো বলে তুমি যদি শান্ত থাকো তাহলে পরবর্তীতে তোমার অনেক সমস্যা হবে ও রাফসান মানহানির মামলা ও পয়জন ইনজেকশন দিয়ে পাগল করে দেবে। আমি 14ই মার্চ বিকালে সেতুর মিথ্যা প্ররোচনার ফাঁদে পড়ে এবং বোন সুরমা ও চাচাতো ভাই রিশাদের উস্কানিতে রাফসান ভাইকে ভুল বুঝে জিডি তুলে নেওয়ার নাম করে বাড়ি থেকে বের হই। ওই দিন রংপুরে থাকি। 15 মার্চ সন্ধ্যায় রাফসান ভাই আমার সাথে দেখা করার উদ্দেশ্যে রংপুরে আসে। সেতু আমাকে ভুল বাসা থেকে বের হই। তারপর নাহিদকে কল দিই। সে আমাকে আগের মতো বিভিন্নভাবে বুঝিয়ে মনিরামপুর চলে আসতে বলে। তারপর আনুমানিক রাত 9টায় রংপুর থেকে যশোরের উদ্দেশ্যে বের হই। বাসে ওঠার পর নাহিদ বলে যে ফোন অফ করে দিতে। পরের দিন 16 মার্চ সকালে যশোর নিউ মার্কেটে পৌঁছায় নাহিদকে কল দিই। সে বলে যে সে ঢাকায় আছে, তাই আমাকে একা একা মনিরামপুর চলে যেতে বলে। মনিরামপুর পৌঁছানোর পর সে সাংবাদিক পরিচয়ধারী হাকোবাইয়ের বাসিন্দা তৌহিদের নাম্বার দিয়ে তার কাছে যেতে বলে। তৌহিদ আমাকে নিয়ে মনিরামপুরের রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাকির হোসেনের সাথে পরিচয় করায় দেয়। তারপর আমাকে তারা তৌহিদের বাড়ি পাঠিয়ে দেয়। সেখান থেকে দুপুর 2টায় মনিরামপুর থানায় নিয়ে যায়। তারপর জাকির পুলিশের কথা বলে আমার কাছে ইমার্জেন্সি 15,000 টাকা চায়। আমি টাকার কথা শুনে হতভম্ব হয়ে গেলে নাহিদ জাকিরের সাথে কিছু আলোচনা করে টাকার বিষয়টা বাদ। তারপর মনিরামপুর থানায় হাতীবান্ধা থানার অনুরূপ একটা অভিযোগ নেওয়া হয়। ওই দিন আমাকে থানার একটা কক্ষে রেখে দেওয়া হয় এবং আমাকে বলা হয় পরিবারের কাউকে আমার লোকেশন না জানাতে। আমি পরে শুনি যে তারা আমাকে আটকিয়ে রেখে অন্যদিকে রাফসান ভাইয়ের কাছে মুক্তিপণ ও চাঁদা দাবি করছে। পরের দিন 17 তারিখ দুপুর 1টায় মামলার কপিতে আমার স্বাক্ষর নেওয়া হয়। মামলার কপি ওইখানের এক অফিসার বলে আর সাথে সাথে অন্য একজন লিখে দেয়। আমি জানতাম না মামলা কি আর অভিযোগ কি। মামলার কপিতে বাজে বাজে কথা লেখা ছিল। আমার আপত্তি থাকা সত্ত্বেও তারা এগুলো লিখে মামলা করে এবং আমার ইচ্ছার বিরুদ্ধে 2 দিনের বেশি সময় থানায় জিম্মি করে রাখা হয়। এমনকি আমার বাবা মাকে আমার লোকেশন জানায় না। সেখানে ঘন্টায় ঘন্টায় জাকির ও তৌহিদ আমার তদারকি করত। মামলার কপিতে আমার স্বাক্ষর নিয়ে আবার আমাকে আগের কক্ষে পাঠিয়ে দেওয়া হয়। আমি বাড়ি থেকে বের হওয়ার পর আমার বাবা একটা হারানোর জিডি করে। তারা বিভিন্ন মাধ্যমে জানতে পারে যে আমি মনিরামপুর আছি। তারা মনিরামপুর থানায় বারবার যোগাযোগ করলেও এখান থেকে বলা হয় ওই নামের কেউ নাই। আমার বাবা মা আমার খোঁজে 17 মার্চ সন্ধ্যায় থানায় আসলেও আমাকে তাদের সাথে দেখা করায় না। পরের দিন দুপুর 12টায় এক পুলিশ অফিসার আমাকে যশোর সদর হসপিটালে নিয়ে আসে। তারপর আমাকে কোর্টে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বিকাল 5টা 30-এ ভেকুটিয়া সেফ হোমে আমাকে পাঠিয়ে দেওয়া হয়। প্রায় 2 সপ্তাহ পর 31 মার্চ মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আমি আমার পরিবারের কাছে ফিরে আসি। তারপর আমি অসুস্থ অবস্থায় কিছুদিন পার করি। বাড়ি আসার পর নানা কল রেকর্ড, মেসেজ ও নিউজ দেখে তাদের সব চাঁদাবাজির কুকর্ম বুঝতে পারি। আমার ও রাফসান ভাইকে নিয়ে যেসব নিউজ করা হয়েছে সেটা দেখে আমি হতাশ হই এবং আত্মহত্যার চেষ্টা করি। ভবিষ্যতে যদি এমন নিউজ আমার সামনে আসে তাহলে আমার কোনো ক্ষতির জন্য তারা দায়ী থাকবে। আমি আবারও বলছি, ভবিষ্যতে যদি এমন নিউজ আমার সামনে আসে তাহলে আমার কোনো ক্ষতির জন্য তারা দায়ী থাকবে। এসব কুকর্মের সাথে যশোর, মনিরামপুর ও অভয়নগরের একটি বড় চক্র জড়িত বলে আমি জানতে পারি। আমার ও রাফসান ভাইয়ের সাথে যারা প্রতারণা ও চাঁদাবাজির চেষ্টা করেছে এবং শেষে না পেরে আমার ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করে হয়রানি ও মানহানি করলো, আমি তাদের শাস্তি চাই। সবাইকে